প্রতিবেদন দিল জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রস্তাবগুলো সবার স্বার্থকে ছুঁয়ে যাবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে, বললেন তারেক রহমান। সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে সকল প্রক্রিয়া। ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, মন্তব্য জামায়াতে আমিরের। আওয়ামী লীগের নামে রাজনীতির সুযোগ নেই, হুঁশিয়ারি বিএনপির। এবং হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দায় নিতে হবে ভারতকে, বললেন তথ্য উপদেষ্টা। ষড়যন্ত্র প্রতিহতে মাঠে থাকবে ছাত্র জনতা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর ধানমন্ডি ৩২ নম্বর। বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল নেমেছে সেখানে। শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িতে চলছে ভাঙচুর। রাত ৮টার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র জনতা ৩২ নম্বরে জড়ো হন। রাস্তার স্কয়ারে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। আশপাশের সড়কগুলোতেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। দর্শক, এ বিষয়ে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, ধানমন্ডি ৩২-এর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ছাত্র এবং জনতারা কি বলছেন? যেখানে এই বাড়িটিকে তারই প্রতিবাদে এবং এখানে মাঝে মধ্যে ছাত্রলীগের যে কার্যক্রম আমরা দেখি, তারই প্রতিবাদে আজকের ছাত্র জনতা এবং সাধারণ জনতা এই প্রতিবাদে এখানে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করছে। আমি যদি আপনাকে চেষ্টা করি, দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। গত ৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়। এরই মধ্যে গেল ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।
এটা জাতির জন্য একটা বিরাট এরই ধারাবাহিকতায় ২০ দিন পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে দেশকে ৪টি প্রদেশে ভাগ করার সুপারিশ, জেলা পরিষদ বাতিল, পৌরসভা শক্তিশালীকরণ, ইউনিয়ন পরিষদের সংস্কার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উঠে আসে। সুপারিশের মাধ্যমে, আপোষের মাধ্যমে নিষ্পত্তি করা। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্টের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। সংস্কার বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় পুস্তক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কি করলো তা বিচার করবে ভবিষ্যৎ প্রজন্ম। এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক, এটা থেকে যাবে। এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা দিয়ে বিচার করবে। আপনাদের তো পেয়েছিলেন, আপনারা করেন না কেন, তো বলতে পারবে। এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন না, এখন তো জানিয়ে দিয়েছে, এখানে বইতে সব বলা আছে, আপনারা করেন নাই। আপনাদের মতামত চাওয়া হয়েছিল, আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই অথবা অবহেলা করেছেন। সংস্কার কমিশন যা করলো তা শুধু বাংলাদেশের জন্যই অবদান না, বিশ্বের জন্য অবদান বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হবে, ফেস করতে হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ দলের ভিতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা যেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সন্ধ্যায় ফেনী সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কার বলে সকল প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। সংস্কার দীর্ঘায়িত করলে দেশের সমস্যা বাড়বে বলেও জানান তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সহযোগিতা 1947, 52, 71 এবং 24শে জুলাইয়ের ইতিহাস গৌরবের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু তার থেকে শিক্ষা নেয় না। বাতিন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে জুলাই এক বিপ্লবী স্মারক। সেই বিপ্লবের শহীদদের স্মারক উন্মোচন করল বাংলাদেশ জামাত ইসলামী। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জামাত ইসলামের শীর্ষ নেতারা ছাড়াও ইসলামী ছাত্র শিবিরের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু ইতিহাস মানুষের হৃদয়ের জন্য হয় আনন্দের, কিছু বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষত যারা দেশের জন্য জীবন দেন, অতীতেও দিয়েছেন, তাদের ইতিহাসই জাতীয় জীবনে সবচেয়ে বেশি গৌরবান্বিত। বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন, 47, 71, 52, সর্বশেষ এই 24-এ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস, দেশবাসীর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার ইতিহাস। জামাত আমির আরো বলেন, আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, তেমনি সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও মুক্তি পেয়েছে। তাই এই প্রজন্মের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। তাদের রক্তের দিকে একটু তাকান, তরতাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী, পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে। তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন, শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে, তারা ভীষণ কষ্ট পাবে।
ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু তার থেকে শিক্ষা নেয় না উল্লেখ করে আমিরে জামাত আরও বলেন, আগামীতে কেউ যাতে ইতিহাস বিকৃত করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আশ্রয়দাতাদের ভুলে গেছে জামায়াতে ইসলামী। সাবির রহমানের ক্যামেরায় কাসু আহমেদের রিপোর্ট। সমসাময়িক রাজনীতিতে জাতীয় ঐক্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সেই একই দাবিতে আঞ্চলিক সম্পাদক পরিষদ নামের সংগঠনটি জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তবে ফ্যাসিস্ট সরকারের দোসররা যাতে আর সক্রিয় হয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। উপদেষ্টা পরিষদ থেকে প্রশাসন সব জায়গায় শেখ হাসিনার দোষরা বহাল থাকলে সরকার সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফেসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু কিছু শুনেছেন, কিন্তু মনে হয়েছে এত শ্লথ গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয়। অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় দখল করেছে জামায়াত। যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপিকে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে। গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিচারের আওতায় আনার দাবি জানান অন্য বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালায় তার দায় ভারতকে নিতে হবে। আজ বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত আহমেদ ফয়েজের সংবাদপত্রে জুলাই গণ অভ্যুত্থানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। তবে শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় অবশ্যই এর জন্য ভারতের কাছে জবাবদিহিতা চাইব। যে কোনো সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত। এখানে নানা ধরনের ফাটল, নানা ধরনের ভয় এবং আতঙ্ক আসলে ছড়ানোর চেষ্টা করতেছে। তো এই ধরনের ভয় আতঙ্ক দিয়ে আমাদের আসলে পিছনে ফিরে নিয়ে যেতে পারবে না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো। কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটা জবাব দিতে চাই। আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা জুবায়ের। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। আজ রাজধানী আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নীতি থেকে বাস্তবায়ন বাংলাদেশে প্লাস্টিক দূষণ এবং সামুদ্রিক আবর্জনা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। পুরান ঢাকার অনিয়ন্ত্রিত প্লাস্টিক কারখানাগুলোর ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের সমালোচনা করে তিনি বলেন, এটি ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা প্রয়োজন।
আমরা কি আরো 6 বছর প্রতিদিন বাংলাদেশে ঢাকা শহরে 1 কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে তার জন্য বসে থাকবো? তারপরে এই নদীগুলো পরিষ্কার করার দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রোডিউসাররা দেবেন? হয়তো তারা দেবেন না। তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতার সম্মুখে দাঁড় করাতে হবে। 5 আগস্টের পর সন্ত্রাসীদের দখল এবং চাঁদাবাজির কারণে বারবার আলোচনা এসেছে বনশ্রী এ ব্লক কাঁচা বাজারটি। এক এক সময় এক একটি মহল বাজারটি দখলে নেয়। এতে বিভিন্ন সময় হয়েছে সংঘর্ষ। বিষয়টি নিয়ে রামপুরা থানায় একাধিক মামলাও রয়েছে। এলাকাবাসী এবং বাজারের ব্যবসায়ীরা জানান সন্ত্রাসীদের এসব কার্যকলাপে ব্যাহত হচ্ছে বেচাকেনা। আতঙ্কে দিন পার করছেন তারা। এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাজারটি ঘিরে সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে প্রতিহতের আহ্বান জানান তারা। বাইজিৎ স্বেচ্ছাসেবক দলের পিচ্চি আলামিন ওরফে পিচ্চি আলামিন নামে পরিচিত, রাকিব, ওরা প্রতিনিয়ত বাজারে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করতো। অত্র এলাকায় আপনার মাদক ব্যবসা থেকে শুরু করে যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, এই পিচ্চি আলামিন, রাকিব, সুন্দর আলী, জুয়েল, ওদের যন্ত্রণায় আর থাকা যাচ্ছে না ভাই। আর এরা বিএনপির যে স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে এখন বর্তমানে এই চাঁদাবাজিগুলো করতেছে। পণ্যের গুণগত মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে নির্দিষ্ট মডেলের ইনভার্টার এসির পিসিবিতে 5 বছরের ওয়ারেন্টি সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন। সেই সঙ্গে থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ইনভার্টার এসির কম্প্রেসারে 10 বছর পর্যন্ত ওয়ারেন্টি, 3 বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, 1 বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা। সকালে রাজধানীতে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে এসব সুবিধা ঘোষণা করে ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এএমডি নজরুল ইসলাম সরকার এবং ইউসুফ আলী সহ আরও অনেকে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রতিবেদন দিল জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রস্তাবগুলো সবার স্বার্থকে ছুঁয়ে যাবে মন্তব্য প্রধান উপদেষ্টার। বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনাকে, বললেন তারেক রহমান। সংস্কারের নামে দীর্ঘায়িত করা হচ্ছে সকল প্রক্রিয়া। ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগের নামে রাজনীতির সুযোগ নেই, হুঁশিয়ারি বিএনপির। এবং হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দায় নিতে হবে ভারতকে, বলেন তথ্য উপদেষ্টা। ষড়যন্ত্র প্রতিহতে মাঠে থাকবে ছাত্র জনতা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।